আজকে আমার আর শুভ্রর সম্পর্কের 2 বছর পূর্ণ হলো। আর বিচ্ছেদও আজকেই হলো। যদিও বিচ্ছেদটা শুভ্রর দিক থেকেই ছিল। কী কারণ জিজ্ঞেস করাতে সে বলেছিল, এখন আর তোমাকে আমার ভালো লাগে না। তোমার মধ্যে আমি এখন আর কোনো আকর্ষণ খুঁজে পাই না। এই জন্যই আমি ব্রেকআপ চাই। আজ থেকে তুমি তোমার মতো থাকো, আর আমাকে থাকতে দাও আমার মতো। এইসব বলেই আমার উত্তরের অপেক্ষা না করেই সে চলে গিয়েছিল। তারপর থেকে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। না কোনো ফোন কলস, না কোনো মেসেজ। যে মানুষটার কেয়ার নামক জ্বালাতনে আমি বিরক্ত হয়ে যেতাম, তার হঠাৎ করে এভাবে বদলে যাওয়াটা মেনে নিতে পারছিলাম না। প্রতি মুহূর্তে আশায় থাকতাম, এই হয়তো শুভ্র আজ কল করবে। আরে পাগলি, মন খারাপ কেন করছো? আমি তো ওসব বলেছিলাম মজা করে। কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত কেটে গেল, তার তরফ থেকে কোনো বার্তা আসেনি। সব অভিমান ভুলে আমি যেদিন নিজের থেকে কল দিয়েছিলাম, তার ফোন বন্ধ পেয়েছিলাম। শুভ্রর একজন ভালো বন্ধু আকাশ ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম ওর কথা, কিন্তু বলল সেও কিচ্ছু জানে না। আচ্ছা, এবার একটু পরিচয় পর্বে আসা যাক। আমি অদ্রিকা, সংক্ষেপে অদ্রি বলেই ডাকে সবাই। আমি তখন মেডিকেল 3য় বর্ষে পড়াশোনা করি। যদিও মেডিকেলে পড়াশোনা করাটা ছিল বাবার ইচ্ছাতেই। আর শুভ্র ঢাবি থেকে সদ্য মাত্র ফিজিক্স ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা শেষ করে একটা চাকরি করছিল। শুভ্রর আর আমার প্রথম দেখায় কিভাবে প্রেম হয়ে গিয়েছিল সেটা না হয় অন্য কোনো দিন শোনাবো। শুভ্রর সাথে বিচ্ছেদের তখন 1 সপ্তাহ 4 দিন চলে। স্বাভাবিকভাবেই তখন আমি বিমর্ষ অবস্থাতে ছিলাম। সামনে সেমিস্টার এক্সাম। রাতে নামমাত্র বইয়ের সাথে যোগাযোগ করতে বসেছিলাম। তখনই বাবা ঘরে এলেন আর বললেন, পড়ায় মন নেই কেন রে মা? বাবা তুমি এমন সময় আমার ঘরে কোনো দরকার ছিল? দরকার তো ছিলই, কিন্তু আমি তো আমার প্রশ্নের উত্তর পেলাম না। কোনো কিছু নিয়ে কি তুই চিন্তায় আছিস? যদি মনে হয় তো আমাকে বলতে পারিস। না বাবা, তেমন কিছু না। শোন মা, আমি তোর বাবা, আর মা বাবাদের কাছ থেকে সন্তানরা হাজার চেষ্টা করলেও কিচ্ছু লুকোতে পারে না। এখন যেমন ধর, আমি ঠিক বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে, আর আমি হয়তো সেটা আন্দাজও করতে পারছি। কিন্তু তুই যখন কিছু বলতে চাইছিস না, আমি আর তোকে জোর করব না। কিন্তু মা, একটা কথা মনে রাখিস, আমার তোকে নিয়ে অনেক গর্ব, অনেক আশা, সেগুলোতে কখনো দাগ লাগতে দিস না। এই বলেই বাবা চলে গেলেন। কিন্তু আমার একটা বিষয় খটকা লাগছিল, আর সেটা হলো বাবার বলা ওই কথাটা। আর আমি হয়তো সেটা আন্দাজও করতে পারছি। বাবা কিভাবে বুঝতে পারছে? বাবা তো আমার আর শুভ্রর ব্যাপারে কিছুই জানে না। তবে কিন্তু পরক্ষণেই বাবার শেষের কথাটা মনে পড়ল। মনটা খারাপ হয়ে গেল। কি করেছিলাম আমি? মাথা থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে পড়তে বসলাম আবার। তারপর কেটে যায় আরও কিছুদিন। তখনও শুভ্রর সাথে কোনো যোগাযোগ নেই আমার। সেমিস্টারের আর মাত্র 1 মাস বাকি ছিল। বিকেলবেলাতে ব্যালকনিতে বসে বসে বইয়ের পাতায় চোখ বুলাচ্ছিলাম। এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে বুঝতে পারলাম আকাশ ভাইয়ার ফোন। হয়তো শুভ্রর কোনো খোঁজ আছে, সেই ভেবেই তাড়াতাড়ি রিসিভ করলাম। যা ভেবেছিলাম তাই, শুভ্রর খোঁজ দিতেই ফোন করেছিল। কিন্তু ফোনে যা বলেছিল তা শুনে আমার এতদিনের সব অভিমান যেন গলে বর্ষিত হওয়া শুরু করলো। অভিমানের পাল্লা আরও কয়েক দফা ভারী হলো। এরপর দেখতে দেখতে সময়গুলো কেটে গেল আরও। জীবনের 3টি বসন্ত পার হয়ে এক নতুন গ্রীষ্ম এলো। আমার নামের আগেও ডক্টর যোগ হলো। অনেক কিছুই পাল্টেছে, শুধু পাল্টায়নি আমার 3 বছরের আগে ভেঙে যাওয়া সম্পর্কটা। এখনো ভাঙাই পড়ে আছে সেটা। সেদিনের পর আর কোনো যোগাযোগ হয়নি আমাদের মধ্যে। শুধু এটুকু জানতে পেরেছিলাম যে শুভ্র বর্ধমানে একটা চাকরি করছে। বেশ ভালোই আছে হয়তো বউ নিয়ে। শুভ্রর ফেরার কোনো সম্ভাবনা না থাকলেও মাঝে মাঝে মনে হয় হয়তো সে ফিরবে, আবার হাত ধরে হাঁটতে পারবো। আবারও কোনো দিন আমার খোঁপায় বেলি ফুলের গাছরা থাকবে। মাঝে মাঝে হাসি আসে নিজের এইসব চিন্তা ভাবনার উপর। রবিবারের কোনো এক বিকেলে খবর পেলাম নেক্সট উইকে সোমবারে শক্তিগড়ের কোনো এক প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে মেডিকেল ক্যাম্পের জন্য।
মনে মনে একটু খুশিই হলাম বই কি। বিকেলে ডক্টর আশার সাথে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। ক্যাম্পিংয়ের দ্বিতীয় দিন চলছে। হঠাৎ করেই একটা ছোট ছেলে হাঁপাতে হাঁপাতে আমাদের সামনে এসে দাঁড়ালো। আমি আর আশা দুজনেই অবাক হয়ে গিয়েছিলাম, কারণ জিজ্ঞেস করতেই সে বলল তার ছোট বোনের নাকি 2 দিন ধরে খুব জ্বর। আজ নাকি জ্বরের পরিমাণ তুলনামূলক অনেক বেশি। আমাদের কাউকে একটা যেতে হবে তার সাথে। আশার নেক্সট রাউন্ডে ডিউটি থাকায় আমি গেলাম ওর সাথে। যদিও একটু খটকা লাগছিল, তবুও পাত্তা দিলাম না। কিছু দূর আসতেই একটা কামিনী ফুলের গাছ চোখে পড়ল। সেখানে ছেলেটা আমাকে দাঁড়াতে বলে কোথায় যেন একটা চলে গেল। পিছন থেকে ডাকলামও, থামলো না। আমিও অগত্যা ওখানেই দাঁড়িয়ে রইলাম। কামিনী ফুলের সুবাস এসে মোহিত করে তুলছিল সব কিছু। এমন সময় পিছন থেকে চিরপরিচিত কণ্ঠ শুনে হৃদস্পন্দন থমকে গেল। অস্বাভাবিক হয়ে উঠল শ্বাস প্রশ্বাস। ঘোর কণ্ঠের মালিকের দিকে তাকানোর আর সাহস হয়ে উঠল না। সে আবার বলল, তাকাবেন আমার দিকে? দেখবেন একবার? একটিবার তাকিয়ে দেখো। আমি তোমার শুভ্র, তোমার ভালোবাসা। শেষের বাক্যটি শুনেই রাগে শরীরের রক্ত গরম হয়ে গেল। ছুটে গিয়ে তার শার্টের কলার খামচে ধরলাম আর বললাম, কে ভালোবাসা? হ্যাঁ, কে আপনি? 3 বছর পর মনে পড়ল যে আপনি কারোর ভালোবাসা? রাগে আমার কান দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করেছে, কিন্তু শুভ্র দৃষ্টি স্বাভাবিক, যেন সে জানতো এমন কিছু একটা হবে। শুভ্রর স্বাভাবিক দৃষ্টি দেখে আমার রাগে যেন আগুনে ঘি ঢালার মতো কাজ হলো। কি হলো, কথা বলছেন না যে? ও আচ্ছা আচ্ছা, আমি এখন বুঝতে পারছি। ওই ছেলেটাকে দিয়ে মিথ্যে বলিয়ে তুমি আমাকে এখানে এনেছো, তাই না? ছি শুভ্র, ছি! আর কত নিচে নামবে তুমি? রাগে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমি। আপনি, তুমি, কোনো কিছুরই ঠিক ছিল না আমার। বা, আমার শুভ্রপরীর অভিমানের সাথে সাথে দেখছি বুদ্ধিও বেড়েছে। তা কি খাইয়েছে আমার শ্বশুরমশাই তোমাকে? হরলিক্স বনপিটা নাকি অন্য কোনো প্রোটিন শেক? উফ, অসহ্য! কেন এসেছো তুমি আমার সামনে? সহ্য করতে পারছি না আমি তোমাকে। তো চলে যাও। কেন সহ্য করছো আমাকে? আমি কি তোমাকে জোর করেছি নাকি? আর নাকি তোমাকে ধরে বেঁধে রেখেছেন? তুমি তো ইচ্ছে করলেই চলে যেতে পারো। কেন যাচ্ছ না জানো? কারণ তুমি আমাকে এখনো ভালোবাসো, আমাকে নিয়ে এখনো স্বপ্ন পড়ো, তাই যাচ্ছ না। শুভ্রর কথা শুনে আমি বেশ বড়সড়ভাবেই তাকালাম, অবাক হলাম। আগে হলে হয়তো হতাম না, কারণ শুভ্র শুরু থেকেই আমার মনের কথা বুঝতে পারত। কিন্তু এখন, তার মানে ও আমাকে এখনো... না না, আমি এসব কি ভাবছি? যতই চেষ্টা করছি নিজেকে শক্ত রাখার, ততই ভেঙে পড়ছি। আমার ভাবনার মাঝেই শুভ্র আমার হাত দুটো ধরে বলল, আই এম সরি শুভ্রপরি, খুব সরি। সরি? কিসের সরি? 22শে জুন, মনে আছে তারিখটা? আমাদের বিচ্ছেদের তারিখ। সারাটা জীবন হাত ধরে রাখার প্রমিস করেও সেদিন হাতটা ছেড়ে দিয়েছিলে তুমি। তারপরেও তোমার খোঁজ পাইনি আমি। সামনের টার্ম এক্সাম ছিল আমার। তোমার কোনো আইডিয়া আছে সেই সময় আমার মানসিক অবস্থা কোন পর্যায়ে ছিল? তোমার চিন্তায় চিন্তায় পাগল হওয়া বাকি ছিল শুধু আমার। আমি কাঁদতেও পারতাম না, না পারতাম খেতে, না ঘুমাতে, আর না ছিল আমার পড়াশোনায় মন। আমি তোমার ফ্ল্যাটে পর্যন্ত গিয়েছিলাম, সেখানে তোমার রুমমেটরাও আমাকে তোমার কোনো খবর দিতে পারেনি। একদিন আকাশ ভাইয়া ফোন করে জানালো যে তুমি পদ্মপুকুর, হ্যাঁ সেই পদ্মপুকুর যেখানে তুমি আমাকে সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলে, সেখানে আর একটা সুন্দরী মেয়েকে বিয়ে করার প্রপোজাল দিয়েছ। আমি বিশ্বাস করিনি, কিন্তু যখন প্রমাণ নিজের চোখে দেখলাম তখন আর বিশ্বাস না করে পারি। তবুও আমি তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। আকাশ ভাইয়াকে তখন তোমার সাথে একটাবার কথা বলিয়ে দেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু তোমার ফোনের ওপারে যখন তোমার তিক্ত বাণীগুলো শুনেছিলাম আর পারিনি। মনের সাথে যুদ্ধ করে জোর করে এটা মেনে নিয়েছিলাম তুমি আমার নেই আর। তোমার প্রতি আমার সমস্ত অধিকার হারিয়ে ফেলেছি। ভেঙে পড়েছিলাম, খুব
কেঁদেছিলাম সেদিন, কিন্তু চোখের জল মুছিয়ে ঠোঁটে হাসি ফোটানোর মানুষটা আর ছিল না। আর এই 3 বছর পর তুমি এসে বলছো কিনা সরি। কেন শুভ্র, তোমার ওই প্রেমিকা মীরা ছেড়ে চলে গেছে বুঝি? হুম হুম, আমার কোনো প্রেমিকা নেই। আমার শুধু একটা পরী আছে, শুভ্র পরী। সে ছাড়া এই হৃদয়ে আর কারো স্থান নেই। তাহলে কি আকাশ ভাই আমাকে মিথ্যে বলেছিল? আর ওই ভিডিওটাও মিথ্যে ছিল? হ্যাঁ, ছিল মিথ্যে। সেদিনের সমস্ত কিছু মিথ্যে ছিল। আকাশ মিথ্যে বলেছিল, কারণ আমি বলতে বলেছিলাম। ওই ভিডিও বানিয়ে তোমাকে পাঠাতে বলেছিলাম। ওই দিন ওই খারাপ কথাগুলো ইচ্ছে করেই বলেছিলাম। তোমাকে প্রতি মুহূর্তে ইচ্ছে করেই কষ্ট দিয়েছিলাম। কেন জানো? তোমার বাবার কারণে। তোমার বাবা বলেছিল তাই। তোমার বাবা আমাদের সম্পর্কের সম্বন্ধে শুরু থেকে সবটা জানতো। কেন তোমাকে কিছু বলেন জানো? কারণ আমাকে তার মেয়ের জন্য যোগ্য মনে হয়েছিল। এই পর্যন্ত সবটা ঠিক ছিল। কখন সব কিছু ওলট পালট হলো জানো? যখন তুমি পড়াশোনায় হেলাফেলা শুরু করলে। আমি চাকরি পেয়েছি এই শুনে তুমি যখন আমাকে বিয়ে করার জন্য আনন্দে লাফি লাফি বেড়াচ্ছিলে, তখন তোমার বাবা আমাকে রিকোয়েস্ট করেছিল তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, যাতে আমি তোমাকে ছেড়ে চলে যাই, আমি যাতে তোমার সাথে ক্ষণিকের বিচ্ছেদ করি। আর বিনিময়ে আমি তোমাকে গচ্ছিত দিয়েছিলাম, বলেছিলাম যাতে প্রতি মুহূর্তে তোমার খেয়াল রাখে। কিন্তু শালা শ্বশুর মশাই যে ওষুধগিরি করবে সেটা তো আর বুঝতে পারিনি। উনি যে তোমার কেমন খেয়াল রেখেছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এই নিয়ে আমার ওনার সাথে বোঝাপড়া বাকি আছে। বাবা এসব করেছে? আগে হ্যাঁ ম্যাডাম, বিশ্বাস না হলে যাচাই করে দেখতে পারো। কিন্তু যে কারণেই করো, কষ্ট তো আমি পেয়েছি। ও, তুমি বুঝে একাই কষ্ট পেয়েছো, আমি পাইনি? সেসব আমি কিছু জানি না, তোমাকে শাস্তি পেতেই হবে, ব্যাস। তোমাকে সারা জীবন সহ্য করা, এর চেয়ে বড় শাস্তি আছে বুঝি? তুমি বাকি কিছু বলার আগেই শুভ্র বুকে টেনে নিয়েছিল আমাকে। এতদিন পর জায়গাটা পেয়ে আমার দখল করতে বেশিক্ষণ লাগেনি। সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরেছিলাম ওকে। আহা, কি শান্তি! কয়েক প্রহর এভাবেই নীরবতাতেই কেটে গিয়েছিল। পাহাড়ি রাস্তার পাশে হাত ধরে হাঁটছিলাম দুজন। বিশ্বাসই করতে পারছিলাম না আমি আর শুভ্র আবার এভাবে এক হয়ে যাব। তাচ্ছিল্যের হাসি হেসে উড়িয়ে দেওয়া স্বপ্নগুলো এভাবে আবারও সত্যি হয়ে যাবে। অসুর মশাইকে শাস্তি দেওয়ার একটা বুদ্ধি পেয়েছে জানো? কি? চলো বিয়ে করে ফেলি, তারপর বাচ্চা কাচ্চা নিয়ে তোমার বাবার সামনে হাজির হবো। ব্যাপারটা কেমন হবে? আমি শুভ্রর কথা শুনে হেসে ফেললাম।